প্রথমে তো আমি যখন খবর পেলাম যে আমার বড় ভাইরা ওদের পৌঁছে দিতে আসছে, তোর তো মনে থাকার কথা নয়, তুই তো এইটুকু তখন। স্টেশনে গেলাম, গাড়ি এলো, গাড়ি দাঁড়িয়ে আছে, খুঁজছি কোন কম্পার্টমেন্ট থেকে নামবি তোরা। তারপরে আমি খুঁজছি, দেখলাম একটা কম্পার্টমেন্ট থেকে আস্তে আস্তে নামছিস তোরা। তোর মা তোকে কোলে করে নামছে, এইটুকু বাচ্চা, আর একদম দুধের মতো ফর্সা, খুব ফর্সা ছিলি তখন ওইটুকু বাচ্চা অবস্থায়। তো যাই হোক, এলো নেমে, তোর মাও খুশি, অনেকদিন পর আমাকে দেখছে, আমিও খুশি, তোর মাকে দেখছি অনেকদিন পরে। আমার বড় ভাইরা, উনিও খুব খুশি। যে এক সবাই মিলে ওখান থেকে বাইরে বেরিয়ে এসে একটা টোটো ভাড়া করলাম, করে একদম মহানগরে আমাদের ফ্ল্যাটে এসে পৌঁছলাম। তারপরে তো বাস শুরু হলো। হ্যাঁ, আমাদের তখন ওই লাকনোর জীবনটা মা এবং বাবার সঙ্গে অনেকটা পরবর্তী জীবনে এসে উপলব্ধি করতে পেরেছি। জীবনটা অনেকটা স্বপ্নের মতন ছিল, জীবনটা একটা গতি ছিল। মানে বাড়িতে গান বাজনা হচ্ছে, আমরা স্কুল যাচ্ছি, স্কুল থেকে আসছি, পড়াশুনো হচ্ছে, বাপি ট্যুরে যাচ্ছে, ট্যুর থেকে বাপি আসছে, আসার পরেই বাড়িতে একটা খুব আনন্দ, বাপি এসছে। আমরা সবাই অপেক্ষা করে থাকতাম কতক্ষণে বাপি আসবে। তারপরে আসার পরেই বাড়িতে সবাই মিলে খাওয়া দাওয়া, গল্প গুজব, তারপরে বিকেল হলেই কোথাও বেড়াতে যাওয়া। বলো বাপি, সে আমরা সবাই মিলে বেড়াতে যেতাম। স্কুটার ছিল, আমাদের একটা স্কুটার ছিল। তা আমাদের চারজনকে মানে সেই ধরানো হতো যে আমি সামনে দাঁড়াতাম, আর বাপি চালাতো, মা পেছনে বসতো, আর দাদাকে মাঝখানে নেওয়া হতো। নিয়ে আমরা আমিনাবাদে যেতাম। ওখানে আমরা সবাই মিলে খুব কুলফি খেতাম। তারপরে আমরা ওখানে একটা পার্ক ছিল, সেখানে খুব ঘুরতাম, গ্লোব পার্কে। বিশাল একটা গ্লোব ছিল। তারপরে তোমরা ওখানে অনেক কেনাকাটা করতে, মার্কেটিং করতে আমিনাবাদে। খুব ভালো লাকনো চিকনের জিনিস পাওয়া যেত, পেঠা পাওয়া যেত, মেওয়া পাওয়া যেত, রেউড়ি পাওয়া যেত, এসব কেনা হতো, বাড়িতে নিয়ে আসা হতো। বহু আত্মীয় স্বজনকে ওখানকার লাকনো চিকনের জিনিস গিফট করা হয়েছে। প্রচুর আমাদের আত্মীয় স্বজন, সবাইকেই প্রায় মা ওখান থেকে এনে শাড়ি গিফট করেছে, মাও পরতো। যাই হোক, আমাদের একটা খুব স্বপ্নের জীবন ছিল, এবং আমাদের বহু আত্মীয় স্বজন ওই সময় আমাদের লাকনোয় বেড়াতে গেছে। বলো, কে কে গেছে? অনেকেই গেছেন, এবং তাদের আমার কাজই ছিল। সেজো মাসিরা গেছে, মাসি গেছে, তারপরে পিসুমণিরা গেছে, নতুন মাসি গেছে, মানে আমার মায়ের সব বোনেরা গেছেন। তারপরে আমার পিসিমশাই, পিসিমণি তাদের 2 মেয়েকে নিয়ে গেছেন। ওখান থেকে আমরা যেই আসতো তাকে আমরা লাকনোয় ঘুরতে নিয়ে যেতাম। আমার কাজই ছিল যে লখনৌয়ে যা কিছু দ্রষ্টব্য সব ঘুরে ঘুরে দেখানো। ফলে আমার একবার 10 বার 15 বার দেখা হয়েছে তো এক একটা জিনিস, এক একটা জায়গা আমরাও দেখতাম তার সঙ্গে। তাই তো, হ্যাঁ, তোরাও যেতি। সুন্দর একটা সাংগীতিক জগতের সঙ্গে আমরা সবাই যুক্ত ছিলাম। ওখানে যত ফাংশন হতো সবাই তোমাকে ডাকতো, আমাদের খুব ভালো লাগতো। তুমি গান গাইতে যেতে, এবং এই তোমার গান গাওয়ার পেছনে মায়ের একটা মস্ত বড় স্যাক্রিফাইস ছিল। তুমি নিশ্চয়ই এটা আমি সবসময় স্বীকার করি। কারণ একটা সংসার ধরে রাখতে গেলে পরে একটা মহিলার যে অবদান, সেটা মানে মা ফুল সেই সাপোর্টটা তোমাকে মা ছাড়া তো ভাবতেও পারি না, গানের জগতে যাওয়া বা লেখালেখি জগতে যাওয়া, তোর মার সাহায্য ছাড়া তো আমি ভাবতেই পারি না। মানে বাড়িতে বাচ্চাদেরকে সামলানো, স্কুলের পড়াশুনো করানো, প্লাস সংসারের জিনিসপত্র আনা নেওয়া, সবই মা অনেকটাই করতো। ছুটির দিন হলে তুমি করতে পারতে। আর আমাদেরকে বড় করার ক্ষেত্রেও মায়ের অবদান অপরিসীম, সবচেয়ে বেশি। অনেক উঁচু ক্লাস পর্যন্ত মা আমাদেরকে পড়িয়েছে। ফলে আমরা কোনোদিন প্রাইভেট টিউটার অনেক বড় বয়সে এসে পেয়েছি। তাই তো। আর তুমি আমাদেরকে ইংলিশ গ্রামার শেখাতে, অঙ্ক করাতে, সেই টেন্স শেখা, সে একটা মানে মানে মজার ব্যাপার। তোমাকে দেখলেই ভয় লাগবে, এই বোধহয় আমাকে এক্ষুনি টেন্স পড়াতে বসবে। দেখলেই বলতে খাতা পেন নিয়ে আর ট্রান্সলেশন কর। এই সমস্ত দিনগুলো সব খুব সুন্দর কেটে গেছে। তারপরে আস্তে আস্তে বড় হয়েছি, বড় হয়ে দেখেছি যে মানে মা কিভাবে অন্তরালে থেকে মা কিভাবে হেল্প করেছে নানাভাবে। কখনো
মানসিকভাবে কখনো শারীরিকভাবে মা অনেকটাই সামলেছেন অনেক, অনেক, আমাদের অনেক কিছু। সংসারের। অনেক কিছু। মায়ের অবদান, কিন্তু মা সেভাবে কখনো মা নিজের কথা বলতো না, আমি এই করেছি বা আমি তাই করেছি। মা যা কিছু করতো মানে মা যেন বুঝতেই পারতো না মা ওগুলো করছে, আর মা চুপ করে বসে থাকতে পারতো না কখনো। দেখ, তোর মার জন্যই আমার এই যে গদাধর আশ্রমে যাওয়া, হ্যাঁ। আমার এই যে রিসার্চ করা, আমার বইটা লেখা, এই সমস্ত কিন্তু তোর মার জন্যে। তারপরে আমি যখন বইটাতে কৃতজ্ঞতা শিকারের মধ্যে তোর মায়ের নামটা দিলাম, ছাপলাম বইটা, তখন তো মা বলে আমার নামটা কেন দিয়েছ? হ্যাঁ। অথচ দেখ সব কিছু মূলে কিন্তু তোর মা। এবং গদাধর আশ্রমে গিয়ে মহারাজের কাছে মাই প্রথম বলেন যে একদম আমার একদম একদম হাজবেন্ড খুব ভালো গান করেন, আপনারা তো এখানে নিয়মিত আপনাদের প্রত্যেক মাসে যে প্রোগ্রাম হয়, ওনাকে একবার সুযোগ দিয়ে দেখুন যে আপনাদের পছন্দ হয় কিনা গান গাইতে। ওখান থেকেই মহারাজ তোমার গানে তুষ্ট হয়ে আবার গোল পার্কে যেতে বলেন। গোলপার্ক রামকৃষ্ণ মিশনেও তুমি অনেক গান গেয়েছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা একটা জীবনের একটা আমার মানে পরম শান্তির একটা স্মৃতি। হ্যাঁ, ওই স্মৃতিটা মনে এলে মনটা শান্ত হয়ে যায়। সেই। কিন্তু সেটা কিন্তু মূলে যদি ভাবি তেইশ তোর মা। মা আমাদের এর কিরকম বলতো, চলো চলো না, চলো না নিচে চলো, সবাই গান গাইবে চলো। হ্যাঁ, হ্যাঁ। আর তুই বাড়িতে গেলে পরে তোকে গান গাওয়ানোর হ্যাঁ, জন্য গান পাগল হয়ে গাওয়ানোর যেত। জন্য মা চল পাগল একটা গান হয়ে শুনবি, গান শুনবি। এবং আমরা গান গাইছি, মা কিন্তু সংসারে কাজ করে বা ভালো মন্দ খাবার বানিয়ে এনে মা আমাদের সামনে হাজির করতো। কি খুশি মা, আমরা খাবো। কত রকমের খাবার বানাতো। হ্যাঁ, কখনো চুপ করে বসে থাকতে না, পারতো না না। হয় আচার বানাচ্ছে, নয় বড়ি বানাচ্ছে, নয় পাঁপড় বানাচ্ছে, নয় সেলাই করছে, নয় বই পড়ছে। এবং মা সবসময় বলতো বই পড়ার সময় নেশা, নষ্ট করবে না। বই পড়ার নেশা তোর সাংঘাতিক ছিল তোর মায়ের। হ্যাঁ, সবসময় বই পড়তো। মা আমাদের সবসময় শেখাতো কাজের মধ্যে থাকবে আর সময় নষ্ট করবে না। মাকে কখনো আড্ডা দিতে না, দেখিনি। মানে এরকম সেই যে করে যে কোথাও গল্প কারোর করে আজে বাড়িতে বাজে গল্প যাওয়া, করে সময় কাট না। গল্প করা, ঘুরে বেড়ানো, হুম, মানে সময় যে কি জীবনে মূল্যবান মা আমাদের সবসময় একদম শিখিয়েছে। একদম একদম। আরো অনেক জিনিস মা শিখিয়েছে। কারোর বাড়িতে গেলে কোনো জিনিসে হাত দেবে না, যেখানে যাবে সেখানেই বসে থাকবে। এখনকার জানি না শেখাবার দরকার পড়ে কিনা এখনকার দিনে। তো যাই হোক, আমিও চেষ্টা করেছি সেই মায়ের কথাগুলো, মায়ের এগুলো আমার মেয়েদেরকেও শেখাতে। কোথাও গিয়ে কৌতূহল প্রকাশ না করা, কোনো রকম ঔদ্ধত্য না দেখানো, বা কোথাও গেলে শান্ত হয়ে বসা, মানে প্রশ্ন না করা। মা এগুলো আমাদেরকে শিখিয়েছিল। আমরা যদিও বা একটু চেষ্টা করতাম এদিক ওদিক তাকাবার, মা একবার তাকালেই ব্যাস আমরা আবার চুপ করে বসে যেতাম। হ্যাঁ, যাই হোক, সেগুলো কিছু কিছু অ্যাপ্লাই করার চেষ্টা করেছি। আবার সবটা অ্যাপ্লাই করলেও শেখানো যায় না, কারণ একটা বয়সের পর বাচ্চা তার নিজস্ব সমাজ থেকে, নিজস্ব বুদ্ধিবৃত্তি থেকে খানিকটা আবার নিজেরা শেখে। তাও মায়ের দ্বারা আমরা সবাই প্রভাবিত। তবে তোর মেয়েরা যথেষ্ট তোর কাছ থেকে পেয়েছে, অনেক গুণ পেয়েছে তোর কাছ থেকে। জানি না সেটা সেটা আমরা বুঝতে পারি, অন্যেরা বলতে পারবে। তা যাই হোক, মায়ের ভূমিকা আমাদের জীবনে, মানে আমাদের সবাইকে যেন মা একটা মানে সেই, মানে যেরকম ঘোড়াকে যেরকম ধরে রাখে রশিটা, ওরকম আমাদের সবার রশিটা যেন মায়ের হাতে ছিল আমার মনে হয়। একদম। সবাইকে কন্ট্রোল করতো কিন্তু আমাদের মা। তার জন্য যে চেঁচামেচি করতে তা না, না, কিন্তু হয়ে যেত সবকিছু। সবাইকে। আমি প্রথম গান শিখবো, আমি যাতে ক্লাসিক্যাল গান শিখি, মাই নিয়ে গিয়ে আমাকে ভর্তি করেছিল। তুমি অত গান জানতে, কিন্তু কোনোদিন আমাকে নিয়ে গিয়ে ভর্তি করোনি। না, মাই আমি শেখাতাম, তুমি শেখাতে, কিন্তু সেটা তো অনিয়মিত হতো। কোনো প্রতিষ্ঠানে গেলে সেটা যেরকম নিয়ম মাফিক হয়, বাড়িতে তো সেটা আমার মনে হয় না। কোনো রবিবার গেস্ট এলো, কোনো রবিবার বেড়াতে যাওয়া হলো, ছুটির দিন এরকম হলো, তো মা আমাদের অনেক কিছু ভাবে সব দিক দিয়ে আগলে দেয়। আচ্ছা, তার সঙ্গে তোর সঙ্গে যে তবলা বাজাতো ওই ছেলেটা হচ্ছে সুভাষিসের দাদা হচ্ছে বিখ্যাত গিটার বাজিয়ে দেবাশিস ভট্টাচার্য। দেবাশিস ভট্টাচার্য মানে সারা পৃথিবীতে বিখ্যাত ক্লাসিক্যাল গিটারের, পৃথিবীতে বিখ্যাত। এবং গিটারে এটা নতুন একটা কিছু এটা ওটা পাল্টে কি নিয়েছে, সমস্ত নতুন পরিবর্তনও করেছে গিটারের কিছু, সেগুলো পেটেন্ট নিয়েছে আবার। হ্যাঁ, মা খুব স্পষ্ট বক্তা ছিল। মাকে যদি কখনো বলতাম যে মা বলো না এরকম করে, মা সব সোজা কথা একদম সোজা বলে দিত। বাপি হয়তো কত কিছু গোপনে হয়তো আমাদেরকে কিছু দিয়েছে, হ্যাঁ, যে দিচ্ছি
কিনে খাবো কিছু বা কিছু কিনবো, হ্যাঁ, বলিস না যেন মাকে। হুম, হ্যাঁ, আর ব্যাস, যদি মা জানতে পেরে যেত তাহলে তো বাপি একদম হাতে না হাতে ধরা পড়ে যেত। হ্যাঁ, আমাকে আমাকে তো স্কুল যাওয়ার সময় বাপি রোজই পয়সা দিত। হ্যাঁ, কিন্তু সেটা মা জানতো না, মানে লুকিয়ে লুকিয়ে। হুম, হুম, আমি সেটা অবশ্য জমিয়েই রাখতাম। হ্যাঁ, 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 কিন্তু ওটা মানে আলাদা আন্ডারস্ট্যান্ডিং ছিল বাপির আর আমার। যেই মা এদিক ওদিক চলে যাবে পয়সাটা তুমি দিতে, মনে আছে? হ্যাঁ, হ্যাঁ, আর আমি আবার এসে সেটা এনে, একটা বক্স ছিল তার মধ্যে, সেই বোকা ভাঁড় বলতো আগেকার, হ্যাঁ, তার মধ্যে এসে জমিয়ে রাখতাম। পরে জমে গেলে আবার আমাকে দিয়ে ভাঙাতি, বাকিটা ভেঙে দাও। হুম। হ্যাঁ, দাদা আবার মাঝে মাঝে জিজ্ঞাসা করতো, বোন তোর কত জমলো ওর ভিতরে? আমি কি করবি? বলে না, ওটা ভেঙে একদিন সিঙ্গারা আর সোনপাপড়ি খেতে হবে। তাহলে তোরও তো আছে, তোরটা ভাঙ না। হুম, হুম, ওর লক্ষ্য ছিল সে আমারটার ওপরে। একদম একদম। এইসব কত ছোটবেলার মজার মজার ঘটনা। না, আমাদের আরেকটা কথা বলো, আমাদের তোর মা খুব ক্রিকেট খেলা দেখতে ভালোবাসতো। হ্যাঁ, ক্রিকেট খেলা হলে পরে পুরো আমাদের বাড়িতে পুরো মানে একটা সাজো সাজো রব। মানে তখনকার ওয়েস্ট ইন্ডিজের সব প্লেয়ারদের বা লন টেনিসের প্লেয়ারদের, হ্যাঁ, মানে মা এত ভালো চিনতো বা মা খেলা বুঝতো। হ্যাঁ, মানে ওই বয়সে কেউ ভাবাই যায় না, মানে যারা আমাদের বাড়িতে আসতে বলতো, মা কেন খেলা স্কোর বলছে, মা কে আউট হলো, কে এলবিডব্লিউ হলো, হ্যাঁ, কে কট আউট হলো, মা সব পটাপট মা হিসেবে রান্না করতে করতে ছুটে ছুটে এসে জিজ্ঞাসা করতো, হ্যাঁ রে কত স্কোর হলো। হুম। হ্যাঁ, তো ওটা একটা আমাদের বাড়ির খুব মজার জিনিস ছিল। অবশ্য এগুলো সব তুমি দাদা এগুলোই সব মানে সবাই আমরা আমরা একসঙ্গে বসে দেখতাম। আমরা একসঙ্গে ভালো খেলা দেখতাম। বা অনেক বাড়িতে আছে বাচ্চাদেরকে বলে টিভি দেখবে না, সিনেমা দেখবে না, তখন অনুষ্ঠান হতো টিভিতে চিত্রহার, দেখবে না। হ্যাঁ, আমাদের বাড়িতে আবার ছিল, ওরে অনেক পড়েছিস, এবার চিত্রহার হচ্ছে দেখবি আর। হুম। হ্যাঁ, একদম। আমাদের বন্ধু বান্ধবরা শুনলে পরে হাসতো। হুম। আমরা এসে আবার তাড়াতাড়ি করে এসে চিত্রহার দেখতে বসতাম, সিনেমা দেখতে বসতাম। তাই তো, খেলা কোনো দেখতে ভালো বসতাম। সিনেমা, আর খেলা তো আমরা সবাই মিলে দেখতাম। আর একটা মজা হতো, রোজ রাতে খাওয়ার খেতে বসে, রাত্রিবেলা একসঙ্গে খেতে বসে কি হতো, খেতে বসতে হাসি। যে বল, দাদা এত হাসাতো, হাসতে হাসতে আমাদের মানে পেট ব্যথা। আর পরের দিন মানে আমাদের প্রতিবেশী বা ওপরের ফ্ল্যাটে নিচের ফ্ল্যাটে যারা থাকতেন জিজ্ঞাসা করতেন যে তোরা এত কেন হাসছিলি কাল রাত্রে, তোরা রোজই হাসিস, কি এটা করিস? আমাদের বাঙুড়ি ঘটতো এটা। হ্যাঁ, আমরা বাঙ্গুর এভিনিউতে যখন ছিলাম তখন রোজ এই জিনিসটা ঘটতো। তোমরা হাসো কি নিয়ে, তোমরা তোমরা এত কি নিয়ে রোজ এত কি নিয়ে হাসো? হাসো এত? প্রতিদিনই আমাদের ছিল রাত্রিবেলা খেতে বসে, আসলে বেশিরভাগটাই মায়ের পেছনে লাগা হতো। মায়ের পেছনে লাগা হতো। দাদা নানা রকম মাকে নিয়ে গল্প করতো, হ্যাঁ, মা এই করেছে, মা তাকে যা মা আদেও করেনি। হুম। আর সেই নিয়ে হাসি হতো। হ্যাঁ, একদম এটা খুব সুন্দর আমাদের জীবন ছিল, স্বপ্নের যে না, মানে আমরা চারজন একটা টিম ছিলাম। একদম হ্যাঁ, একদম। মানে মা চলে যাওয়াটা আমাদের কাছে এত একটা মস্ত বড় টিম ভেঙে যাওয়া, সেটা আমরা প্রতি মুহূর্তে উপলব্ধি করি। তবু জানি যে মানে মানুষকে তো যেতে হবেই, মানে যার যতক্ষণ টাইম আছে বা লেখা আছে। আমার তো মনেই হয় না তোর মা কিন্তু চলে মা গেছে। নেই এটা আবার মনেও হয় না। মনে হয় না, সেই, মনে হয় ঘরে গেলে কথা বলবো। হ্যাঁ, সেটা তো আমাদের সবসময়ই মনে হয়। আমরা যে কোনো কাজে যাই, যে কোনো এতে মায়ের সঙ্গে কথা বলে যাই, মা যাচ্ছি জানো তো, মা এটা করতে যাচ্ছি, এটা কিনতে যাচ্ছি, আমরা ভাবি যে মা আছে। হুম। মা আমাদের কাছে এতটাই প্রাসঙ্গিক এবং জীবনের শেষ দিন পর্যন্ত থাকবে। তাই তো, একদম আমাদের সবার কাছেই। মানে থাকা না থাকার দুঃখটা প্রথম দিকে যতটা প্রগাঢ় ছিল, আস্তে আস্তে সময়ের সঙ্গে সঙ্গে দুঃখবোধটা তো আছে, কিন্তু কিরকম একটা যেন মনে হয়ে গেছে মা আছে, মা সব শুনছে, মা সব জানছে বুঝছে, আসবে কিছুক্ষণ বাদে, এখন নেই, এই মুহূর্তে উপস্থিত নেই মা। একদম একদম। এখন এই ফিলিংটাই আমাদের মধ্যে সবচেয়ে বেশি আছে। আর কি, আমাদের তোর সঙ্গে যে কথা বলে 10টা কথা পর একবার তো মার কথা আসবে। আমাদের শেষটা মাকে দিয়েই হয়। একদম একদম আসবে। মা আমাদের জীবনে একটা মস্ত বড় জায়গা জুড়ে আছে, শুধু আমার না, মানে মায়ের আমাদের নাতি পরিবারের নাতনি সকলেরই। পরিবারের সকলের কাছে। আমার মেয়েরা যেখানে গেছে সেখানে মায়ের ছবি নিয়ে গেছে, বলো। লন্ডনে গেছে, সেখানে ও ঠাকুর রেখেছে, ঠাকুরের পাশে কিন্তু আমার মায়ের ছবি, আমার মা আবার দুজনকে দুকোলে নিয়ে আছে সেই ছবি। আমার বাড়িতেও রাখা আছে, আমরা কোনো ছবি বাঁধাইনি বড় করে মায়ের, যে বড় করে ছবি বাঁধালে যেন সেই মনে হয় যে মা নেই, সেই ছবি দিয়ে স্মরণ করা, সেরকম না। মা আমাদের আশেপাশে আছে বলে
ওই ছোট্ট ছবির মধ্যেই মা আছে, মানে ওইভাবেই আমার বাইরে ঘরের ড্রয়িং রুমে মা বসে থাকে আমার 2 মেয়েকে নিয়ে। ওই জন্য মা, আমরা যখন গল্প করি বাইরে ঘরে, মাও শোনে আমরা যা গল্প করি, যা কিছু করি। ফলে মা ওই লোকের বাড়িতে, অনেকের বাড়িতে, সেটাও ভুল নয় যে বড় ছবি করে মালা দিয়ে যেরকম রাখা হয়, মাকে ঠিক ওইভাবে রাখতে চাইনি। ঠিক ঠিক একদম। আমার ছোট মেয়েও গেল যে এই যে ব্যাঙ্গালোরে, মায়ের অ্যালবাম ঘেঁটে সব কিছু ইয়ে করে সেই দিদুর একটা ছবি, যাতে ওরা দুজন আছে, দিদু আছে, নিয়ে চলে গেল ওখানে গিয়ে রাখবে বলে। রাখবে বলে। ওদের জীবনেও একটা মানে মায়ের মস্ত বড় ভূমিকা। মানে ওদের এমনি হয় মামার বাড়ি, দিদু একটু সেকেন্ড মাদার, অনেক বাড়িতেই হয়, কিন্তু মায়ের সঙ্গে ওদের অ্যাটাচমেন্টটা যেন একটু অন্যরকম ছিল। মা যেন খালি ভাবতো ওরা দুজন মায়ের ছোটবেলা। আমি মাকে জিজ্ঞাসা করেছি যে তুমি কেন ওদেরকে একটু বেশি আঁকড়ে ধরো বা বেশি করো? তাহলে কেমন যেন মনে হয় আমার ছোটবেলাটা ওরা দুজন, ফলে ওদের প্রতি মায়ের একটা আলাদা ইমোশন ছিল, যেটা এখনো থেকে গেছে। একদম আছে তোমাদের।